কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা এমন একটা বিষয়ের চাষ নিয়ে স্টুডিওতে আলোচনা করব যেটা বলা চলে আমাদের প্রায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার সঙ্গে যার অনুষঙ্গে আমরা থাকি। হ্যাঁ, স্পষ্ট করে বা পরিষ্কার করে বলতে গেলে আমি যে ফুলটার কথা বলছি সেই ফুলটা পশ্চিমবঙ্গের ফুল চাষের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে এবং আমাদের প্রত্যেকটা উৎসবে, আনন্দে, পার্বণে এবং সাজসজ্জায়, গৃহসজ্জায় যে ফুলটা ছাড়া আমরা থাকতে পারি না, রজনীগন্ধা। আজকে আমরা স্টুডিওতে আলোচনা করব সেই রজনীগন্ধা ফুলের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ এই বিষয়টি নিয়ে। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। রয়েছেন ডক্টর সৌগত নাথ, যুগ্ম কৃষি অধিকর্তা পি, শস্য সুরক্ষা, ঝাড়গ্রাম। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবং তার ঠিক পাশেই রয়েছেন ডক্টর বিবেকানন্দ মহান্তি, যুগ্ম কৃষি অধিকর্তা পি, ডিপিএপি, ঝাড়গ্রাম। এবং অবশ্যই আজকের এই আলোচনায় থাকছেন আপনারা যারা আমাদের নিয়মিত এই অনুষ্ঠানের দর্শক বন্ধু। তারা টেলিভিশন স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে সরাসরি আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যোগ দিতে পারেন এবং একই সঙ্গে আপনারা কিন্তু ইউটিউবের মাধ্যমেও এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখতে পারেন। আমি আজকের আলোচনা শুরু করব ডক্টর মহান্তি আপনার সঙ্গে, যে আজকে এই যে পরিবর্তিত একটা আবহাওয়া আমরা বারংবার দেখতে পাই, অসময় বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে না, অতিরিক্ত গরম। আপনি যদি শুরুতেই আমাদেরকে বলেন এই রজনীগন্ধা চাষের ক্ষেত্রে জলবায়ুর বিষয়টা কীরকম থাকলে ভালো হয় এবং তার জন্য একজন কৃষক বন্ধু জমি নির্বাচন ঠিক কিভাবে করবেন? আমাদের রজনীগন্ধা আমাদের যে ওয়েদারে হয় সাধারণত 20 থেকে 30 ডিগ্রি যদি সেলসিয়াস টেম্পারেচার থাকে তাহলে খুবই ভালো হয় এই চাষটা। এবং এটা যেহেতু আর্দ্র এবং উষ্ণ এরিয়াতে ভালো হয়, সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, দিকে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান এইসব এরিয়াগুলোতে তাই রজনীগন্ধা চাষ এখন খুব ব্যাপক পরিমাণে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে বলতে গেলে পূর্ব মেদিনীপুর, নদিয়া, 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং আরও বাঁকুড়া বিভিন্ন জেলাতেও এখন কিন্তু রজনীগন্ধা ভালো চাষ হয়। তো চাষ করতে গেলে মেন যেটা সমস্যা সেটা হচ্ছে জল দাঁড়িয়ে থাকা চলবে না। যদি জমিতে জল দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু রজনীগন্ধার চাষ এর রোগ পোকার আক্রমণ অনেক বেশি হয়ে যাবে বা পচে যাবে তাড়াতাড়ি। সুতরাং এমন জমি নির্বাচন করতে হবে যাতে উঁচু বা মাঝারি উঁচু জমি হয়, অথবা রেসড বেড করে, মানে উঁচু করে নর্মাল জমির থেকে একটু উঁচুতে বেডটা বানিয়ে সেখানে আমাদের প্ল্যান্ট করতে হয়। মানে যে জমিতে জল নিকাশি ব্যবস্থা খুব ভালো থাকবে, সুন্দর ব্যবস্থা আছে। এখন চাষি ভাইরা কিভাবে বুঝবেন যে ওর জমিতে জল নিকাশি ব্যবস্থা ভালো আছে? সেটার একটা সহজ উপায় আছে। যদি চাষি ভাইরা 1.5 ফুট দৈর্ঘ্যপ্রস্থ 1.5 ফুট করে এবং গভীরতা 1.5 ফুট করে যদি একটা গর্ত করেন, তাহলে সেই গর্তে তারা জল ভর্তি করে দিলে জলটা নিকাশি হতে যদি 10 মিনিট বা তার কম সময় লাগে তাহলে বোঝা যাবে যে ওই জমিতে সুন্দর জল নিকাশির ব্যবস্থা আছে, মানে জমির মাটিটা সুন্দর। কিন্তু যদি 10 মিনিটের বেশি, আধ ঘন্টার বেশি লাগে তাহলে বুঝতে হবে যে জল নিকাশি ক্ষমতা জমির কম। সেখানে কিন্তু জৈব সারের পরিমাণ বেশি পরিমাণে ব্যবহার করতে হবে যাতে জল নিকাশিটা ভালো হয়। আর জলবায়ু গেল, মাটির পিএইচ সাধারণত 6.5 থেকে 7.5 এইরকম হতে হবে এবং স্যান্ডিলোম মানে বেলে দোআঁশ থেকে দোআঁশ এই ধরনের মাটিতেই খুব ভালো হয়। এঁটেল মাটিতেও হয়, আবার লবণাক্ত মাটিতেও সম্ভব যদি প্রপার ম্যানেজমেন্ট করা যায়। সুতরাং এই চাষবাস করতে গেলে বিশেষ কোনো লবণাক্ত মাটিটাও আমরা শুনবো, কারণ আপনারা বললেন যে দক্ষিণ 24 পরগনাতেও এই চাষ ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, সুতরাং যে কোনো মাটিতেই মোটামুটি চাষবাস করা যায়। ওয়েদারটা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, হাই হিউমিড থাকলেই এখানে সুন্দরভাবে চাষ করা যায় রজনীগন্ধা। আচ্ছা, আমরা জলবায়ুর কথা শুনলাম এবং জমি নির্বাচনে কোন কোন দিকগুলো নজর দিতে হবে সে কথাও শুনলাম। আমরা ডক্টর নাথ আপনার কাছে আসব, যে এই যে জমি তৈরি করা প্রাথমিক যে ধাপটা, যে ফসল ফলাতে গেলে সব ফসলের ক্ষেত্রে জমি তৈরিটা খুব ইম্পর্টেন্ট এবং তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো আপনি যদি একটু বলেন জমি তৈরি এবং সার প্রয়োগ কিভাবে হবে? প্রথমে যেটা বললো যে বেলে দোআঁশ মাটি আমাদের খুব মানে চাষের পক্ষে উপযোগী। তো এই যে জমিগুলো যখন নির্বাচন করার পরে তারপরে ওখানে 2 থেকে 3 বার কিন্তু ভালো করে নাঙল দিয়ে নিতে হবে এবং মাটিটা ঝুরঝুরে করে নিতে হবে। যদি আমরা মার্চ এপ্রিল মাসে যদি লাগাই, তাহলে মোটামুটি জানুয়ারি মাসের দিকে একবার প্রথমে চাষ দিতে হবে ভালো করে, এবং চাষ দেওয়ার পরে তারপরে ওটা ফেলে রেখে আবার 1 মাস পরে আবার চাষ দিতে হবে।
হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে একবার চাষ দিলাম। হ্যাঁ, তাহলে এই যদি আমরা সেই সময়টা ড্রাই সিজন থাকে এবং ড্রাই সিজন থাকার ফলে যে জমির মধ্যে যে সমস্ত নিমাটোড বা অন্যরকম যে কীট পতঙ্গের যে ডিম টিমগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু মারা যায়। তারপরে আমরা শেষ চাষ যখন দেব তখন ভালো করে চাষ দিয়ে শেষ চাষ দিয়ে তখন সেখান থেকে যে আগাছাগুলো আছে সম্পূর্ণ আমরা কিন্তু তুলে ফেলে দিতে হবে। আগাছা সম্পূর্ণ মুক্ত করে নিলাম। মুক্ত করে নেওয়ার পরে এবার জমিতে কি বলে গোবর সার দিতে হবে। গোবর সার মানে একর প্রতি আমরা 10 টন গোবর সার ব্যবহার করি। আচ্ছা, সেই 10 টন গোবর সারের সঙ্গে একটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে যে কিছু জীবাণু সার আমরা সেই সময় প্রয়োগ করব, যেমন অ্যাজোস্পারেলিয়াম, তারপরে পিএসবি মানে ফসফেট সলভুলাইজিং ব্যাকটেরিয়া, কিছু অর্গানিক ফাঞ্জিসাইড যেটা আছে ট্রাইকোডার্মা হার্জেনিয়াম, সেগুলো প্রথমে 1 কেজি করে নিয়ে 20 কেজি গোবর সারের সঙ্গে মিশিয়ে রেখে 7 দিন পর্যন্ত রেখে দিয়ে ওটাকে জারিয়ে নিতে হবে। জারিয়ে নেওয়ার পরে সেটাকে ওই 10 টন গোবর সারের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে জমিতে প্রয়োগ করে দিতে হবে। প্রয়োগ করে ভালো করে চাষ দিয়ে মিশিয়ে নিতে হবে। এবং মিশিয়ে নেওয়ার পরে জমিটা তো মোটামুটি হয়ে গেল, এবং যেহেতু জল এটা সহ্য করতে পারে না, তাহলে ওটা উঁচু বেড তৈরি করতে হবে। উঁচু বেড তৈরি করতে গেলে মোটামুটি আমরা 15 সেন্টিমিটার উঁচু বেড তৈরি করি এবং প্রস্থ থাকে 100 সেন্টিমিটার, এবং দৈর্ঘ্যটা জমির দৈর্ঘ্য অনুযায়ী আমরা দৈর্ঘ্যটা মানে ঠিক করে নিই। তো এইভাবে আমরা করে নিলাম। এবং যে সারটা যেটা প্রয়োগ করি, সারটা প্রয়োগ করার জন্য যেহেতু রজনীগন্ধা অনেক দিন ধরে জমিতে থাকে, প্রায় 1 বছর থাকে, কেউ 3 বছর পর্যন্ত ওটাকে রাখে। তো সেই জন্য সার প্রয়োগ একটু বেশি মাত্রায় করতে হয়। তো সেই জন্য যেটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যেটা রেকমেন্ডেশন করেছে, ওরা একর প্রতি 140 কেজি করে সর্ষের খোল, 140 কেজি হাড় গুঁড়ো, 140 কেজি নিম খোল, এইটা প্রথমে দিতে হয়। তার সঙ্গে নাইট্রোজেন, ফসফেট, পটাশ যেটা আছে সেটা 80 কেজি করে প্রতি একরে দিতে হয়। দিয়ে এই সারটাকে কিন্তু আমরা একবারে দেবো না, যেহেতু অনেক দিনের ক্রপ, একবারে দেবো না, 4টে ভাগে ভাগ করে নেবো। এবং বেসাল ডোজ যেটা দেই মূল সার হিসাবে, সেটা প্রথম ভাগটা আমরা মূল সারের সঙ্গে মিশিয়ে জমিতে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে ভালো করে চাষ দিয়ে নেবো। এবং এইখানে একটা কথা আছে যে বাকি সারটা কি চাপান সার হিসেবে বাকি চারটা চাপান সার হিসেবে দেবো, এবং 30 দিন, 60 দিন আর 90 দিন পরে ওটা দেবো। আচ্ছা, তো এই তো মোটামুটি গেল সারের। এবং যদি আরেকটা জিনিস করা যেতে পারে, এর সঙ্গে অনেকে করে নেন যারা মানে এখানে আগাছার একটা প্রবলেম আছে, এই আগাছার প্রবলেম থেকে বাঁচার জন্য কিন্তু অনেকে পলিমালচিং করে। তো পলিমালচিং যদি করে তাহলে তো সেই সময় কিন্তু আমাকে পলিমালচিংয়ের ব্যবস্থাটা করে নিতে হবে। ওই যে কি বলে আমরা যে বেডটা তৈরি করেছি, সেই বেডটাকে পুরোটাই আমরা পলিথিন দিয়ে ঢেকে দেবো। এবং আমরা প্ল্যান্ট থেকে প্ল্যান্টের দূরত্ব রাখি, মানে গাছের কন্দ থেকে কন্দের দূরত্ব রাখি 20 সেন্টিমিটার করে, আর মানে লাইন থেকে লাইনের দূরত্ব, মানে সারির থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার। সেইভাবে কিন্তু আগেই পলিথিনে এটা ফুটো করে নিতে হবে, যেখানে আমরা পরবর্তীকালে লাগাতে পারবো গাছগুলো, কন্দগুলো। আমি আরেকটা ব্যাপারে আসবো, যে আমরা জানি যে রজনীগন্ধার কন্দ কিন্তু আমাদের এখান থেকে, মানে পশ্চিমবঙ্গ থেকে নানান রাজ্যে যায়, এমনকি দেশের বাইরেও যায়। মানে রপ্তানির ক্ষেত্রে সে কন্দ কিন্তু ভালো একটা লাভ দেয় আমাদের কৃষক বন্ধুদের, আমি যদি খুব ভুল না করে থাকি। আমি কন্দর প্রসঙ্গে তো আসবো, কিন্তু বীজ বপনের যে সময়টা, সেই সময় সম্পর্কে যদি একটু বলেন, এবং কোন সময় চাষটা সাধারণভাবে করবেন কৃষক বন্ধুরা? সাধারণভাবে কৃষক বন্ধুরা আমাদের এখানে মার্চ এপ্রিল মাসেই বীজ বসান খেতে। এছাড়া কেউ জুন জুলাই মাসেও বসান। আবার যেহেতু শীতকালের প্রোডাকশনটা একটু কম হয়ে যায়, শীতকালে প্রোডাকশন পাওয়ার জন্য অনেকে সেপ্টেম্বর অক্টোবর মাসেও কিন্তু বীজ বসান মাঠে। সুতরাং বলতে গেলে যদি কন্টিনিউয়াস সারা বছর কেউ ফলন পেতে চান, তাহলে একটা মাঠের বিভিন্ন সময়ের যদি প্ল্যান্টিং করেন, বাল্বগুলো লাগান, মানে কন্দগুলো লাগান, তাহলে কিন্তু সারা বছর ধরেই চাষিরা পেতে পারেন। এই কন্দ লাগানোর আগে এগুলো স্পিন্ডল শেপ, মাকু শেপ মতো হয়, এগুলোর আকার হয়। মানে এটা কি আপনি বীজটাকে, কন্দটাকেই বীজ বলছেন? কন্দটাই লাগানো হয়, মানে এখানে বীজ হিসেবে বলছেন? এমনি বীজ হিসেবে নয়, ইটসেলফ এটা আদার হলুদের মতোই কন্দই লাগাতে হয়। আচ্ছা। তো এই কন্দগুলোকে আগে পরিষ্কার করে নিয়ে, যদি এক্সট্রা কোনো শেকড় থাকে সেগুলো কেটে নিয়ে কপার ফাঙ্গিসাইডে ডুবিয়ে একটু শোধন করে নিতে হবে। তারপরে ছায়া শুকিয়ে আমরা মাঠে রোপণ করে দিতে পারি। অথবা জৈব পদ্ধতিতে যদি কেউ করতে যান, তাহলে ট্রাইকোডার্মা দিয়ে 5 গ্রাম প্রতি লিটার জলে এটাকে 30 মিনিট ভিজিয়ে নিয়ে তারপর করতে চান। কিছু কন্দে আবার ডরমেন্সি থাকে, মানে সহজে কিন্তু
জার্মিনেট করে না ওরা কন্দরা, সেই জন্য 4% GA3 সলিউশন দিয়ে যদি 50 ppm GA3 সলিউশনে 10 মিনিট ডুবিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব সহজেই এই ডরমেন্সিটা ব্রেক হয়ে যায় এবং ভবিষ্যতে প্রফিউজ ভেজিটেটিভ গ্রোথ হবে এবং ফ্লাওয়ারিংয়ের ক্ষেত্রেও খুব ভালো হয়। আচ্ছা, এবার আমরা যে আলোচনার দিকটাতে আলোকপাত করার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে রজনীগন্ধা যারা চাষ করবেন, যে কোনো চাষের ক্ষেত্রে আমরা এটা জানি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে তার জাত নির্বাচন। আমি আপনার কাছে আসবো ডক্টর নাথ, যে এই জাত বিষয়ে আপনি যদি একটু বলেন এবং বীজ নির্বাচনের যে পদ্ধতি সেই পদ্ধতিগুলো সম্পর্কে। প্রথমে বলি যে পশ্চিমবঙ্গে তো অনেক দিন ধরেই চাষ হচ্ছে, যে ভ্যারাইটিটা, যে জাতটা প্রথমে ব্যবহার করা হতো ক্যালকাটা সিঙ্গেল, ক্যালকাটা ডবল, এই জাত দুটো অনেক পুরনো জাত এবং এখানে একটা ভীষণ প্রবলেম ছিল নিমাটোডের প্রবলেম, এই জন্য এই জাতটা এখন আর বেশি মাত্রায় চাষ করা হয় না। এখন বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন রিসার্চ সেন্টারগুলো থেকে অনেক ভালো ভালো জাত বেরিয়েছে। তার মধ্যে যেটা প্রথমে উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে বিধান স্নিগ্ধা, বিধান উজ্জ্বল, অর্ক প্রজ্জ্বল, অর্ক নিরন্তরা, অর্ক সুগন্ধা, শৃঙ্গার, হায়দ্রাবাদ সিঙ্গেল, ফুলে রজনী, এই জাতটাগুলো সিঙ্গেল হিসাবে ব্যবহার হয়। আর ডাবলের মধ্যে আছে বিধান রজনী 17, 18, 19, 22, 24, 25, এই জাতগুলো বিধানচন্দ্র থেকে রেকমেন্ড করা হয়। এছাড়া হচ্ছে বৈভব, সুভাষিনী, এই জাতগুলো চাষ করা হয়। কন্দ নির্বাচনের ক্ষেত্রে যেটা করতে হবে যে মোটামুটি আমরা 2 বছর বয়স্ক যে কন্দগুলো আছে সেগুলো আমরা লাগাই। কন্দের যে ডায়ামিটারটা হবে, ব্যাস যেটা আর কি, সেটা হচ্ছে 2.5 থেকে 3 সেন্টিমিটার, আর ওজন মোটামুটি 25 থেকে 30 গ্রামে ওজনের কন্দ ব্যবহার করলেই ভালো হয় আর কি। আচ্ছা দর্শক বন্ধুরা, তাহলে আমরা বীজ বা কন্দের যে নির্বাচন এবং কোন কোন জাতের কন্দ নির্বাচন করলে সবচেয়ে ভালো আমরা ফল পাবো বা লাভ পাবো সেই বিষয়ে শুনলাম। আমরা আজকে স্টুডিওতে আলোচনা করছি বৈজ্ঞানিক পদ্ধতিতে রজনীগন্ধা চাষ এই বিষয় নিয়ে, কিন্তু এই মুহূর্তে দর্শক বন্ধুদের জন্য কৃষি পরামর্শ। আমন ধান ও বেগুন, লঙ্কা, ঝিঙে, ঢেঁড়সের চাষ সম্পর্কে বিশেষজ্ঞর পরামর্শ। প্রথমে আমন ধান রোপণ করা ধান এখন পাশকাঠি ছাড়ছে, পরে রোপণ করা ধান এখন শারীরবৃত্তীয় বৃদ্ধি দশায় আছে। চারার মধ্যে সঠিক দূরত্ব বজায় রাখুন যাতে পরে খোলা ধসা রোগের সম্ভাবনা কমবে। জমির আল ঠিক রাখুন জল ধরে রাখার জন্য। যেখানে 2 থেকে 3 সপ্তাহ আগেই নিচু জমিতে রোপণ হয়ে গেছে সেখানে প্রথম চাপান সার হিসেবে বিঘা প্রতি 12 কেজি ইউরিয়া প্রয়োগ করুন। কখনোই জমিতে জলের ওপর সরাসরি ইউরিয়া প্রয়োগ করবেন না। এরপরে দেখে নেব বেগুন, লঙ্কা, ঝিঙে, ঢেঁড়সের সম্পর্কে বিশেষজ্ঞর পরামর্শ। বেগুন, লঙ্কা, ঝিঙে, ঢেঁড়সের ফুল দশা চলছে। অতিবৃষ্টির জমা জলে গাছ ব্যাকটেরিয়া ঘটিত ঢলে পড়া রোগের আক্রমণ হচ্ছে। নালা কেটে গোড়ার জল জমা বন্ধ করতে ঢিপি নালা পদ্ধতিতে গাছ বসাতে হবে। জল বার করে দেওয়ার পরে সিস্টেম ব্যাকটেরিয়া নাশক প্ল্যাক্টোমায়োসিন 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করুন। এই তথ্যসূত্র দুটো আমরা পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া থেকে। এবার আসছি পশ্চিমবঙ্গের কয়েকটি নিয়ন্ত্রিত বাজারে পেঁয়াজ এবং আলুর দরদামের চিত্র আপনাদের সামনে তুলে ধরবার জন্য। প্রথমেই পেঁয়াজের সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল বোলপুর বাজারে 3,700 টাকা এবং সর্বনিম্ন মূল্য 3,500 টাকা। জঙ্গিপুর বাজারে 3,550 টাকা এবং সর্বনিম্ন মূল্য 3,500 টাকা। পেঁয়াজের সর্বোচ্চ মূল্য শিলিগুড়ি বাজারে প্রতি কুইন্টাল 4,500 টাকা এবং সর্বনিম্ন মূল্য 4,300 টাকা। জ্যোতি আলুর সর্বোচ্চ মূল্য বোলপুর বাজারে সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল 2,350 টাকা এবং সর্বনিম্ন মূল্য 2,250 টাকা। জঙ্গিপুর বাজারে 2,400 টাকা সর্বোচ্চ মূল্য এবং সর্বনিম্ন মূল্য 2,345 টাকা। ঘাটাল বাজারে জ্যোতি আলুর সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল 2,500 টাকা এবং সর্বনিম্ন মূল্য 2,400 টাকা। আপনারা শুনলেন এবং দেখলেন পশ্চিমবঙ্গের কয়েকটি নিয়ন্ত্রিত বাজারে দুটি সবজির দরদামের চিত্রটি ঠিক কীরকম। আমরা ফিরে আসছি আজকের এই আলোচনায়। আমরা স্টুডিওতে আলোচনা করছি বৈজ্ঞানিক পদ্ধতিতে রজনীগন্ধার চাষ। আমি আপনার কাছে আসব ডক্টর মহান্তি, যে এই যে অন্তর্বর্তীকালীন যে পরিচর্যাগুলো থাকে যে কোনো ফসলের ক্ষেত্রে, রজনীগন্ধা চাষের ক্ষেত্রে সেটা ঠিক কীরকম?
অন্তর্বর্তীকালীন পরিচর্যা বলতে আমাদের কন্দ লাগিয়ে দেওয়ার পর এবং ফুল আসা অবধি তার মাঝখানে যেসব পরিচর্যা আমরা করি, পরিচর্যার মধ্যে প্রথমে আমাদের সেচের ব্যাপারটা আসছে। যেহেতু কন্দ যখন লাগাই আমরা মাটিতে জলসেচ দিয়ে তারপর কন্দটা লাগাই, কিন্তু প্রথমে যদি জলসেচ না দিয়ে কন্দ লাগাই তাহলে কন্দ লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু জলসেচ দিতে হবে। এটা একটা চাষিদের ভাইদের মাথায় রাখতে হবে। এবং তারপরে হচ্ছে টেম্পারেচার অনুযায়ী যেরকম সিজন আসে, আবহাওয়া যেরকম হয় সেই অনুযায়ী জল দিতে হয়। গ্রীষ্মকালে মোটামুটি সপ্তাহে একবার করে দিলে হয়, যদি প্রয়োজন হয় সপ্তাহে দুবারও দিতে হবে। আবার শীতকালে যখন একটু জলের কম লাগে তখন সপ্তাহে একবার করে দিলেও চলে। এছাড়া হচ্ছে ঘাস একটা খুবই প্রবলেম, কারণ এর যা টোটাল যা খরচ হয় চাষের তার মধ্যে 40% প্রায় ঘাসেই চলে যায়। ঘাস নিড়ানি, ঘাস মারা, মানে সমস্যা তৈরি করে। তো সেই জন্য চাষি ভাইরা প্রথম থেকে যখন জমি তৈরি করবেন সেই সময় ঘাস নিড়ানি দিয়ে ভালো করে নাঙ্গল দিয়ে জমি তৈরি করবেন যাতে ঘাস কম থাকে। এছাড়া ঘাস যদি বেশি হয়ে যায় তখন বাধ্য হয়ে কেমিক্যালের মধ্যে যেতে পারেন। অ্যাট্রাজিন আছে, গ্রামক্সন আছে, এগুলো 3 কেজি বা 3 লিটার পার হেক্টরে হিসেবে লাগে। 1000 লিটার জলের মধ্যে গুলে এটা স্প্রে করে দিতে পারেন প্রি ইমার্জেন্সি হিসেবে, মানে ঘাস ওঠার আগেই যদি অ্যাপ্লিকেশন করে দেন তাহলে ঘাসটা খুবই কম হয়। এই অন্তর্বর্তীকালীন পরিচর্যা ছাড়া আর কিছুই নেই। আর একটা জিনিস একটু বলে দেওয়া ভালো, চাষিরা যখন বাল্ব লাগাবেন, কন্দ লাগাবেন, সেই কন্দ লাগানোর সময় একটা জিনিস দেখতে হবে, কন্দর যে ডায়ামিটার, কন্দ যতটা মোটা হয় তার উপর কিন্তু লাগানোর ডেপথটা কিন্তু কতটা গভীরে লাগাবেন তার উপর কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। কারণ একটা থাম্ব রুল আছে, মানে প্রচলিত একটা নিয়ম আছে যে কন্দর সাইজ মোটা যেরকম হবে তার 2.5 গুণ ভেতরে, জমির ভেতরে পুঁততে হবে কন্দটাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে পোতার সময় যে ওপরের পোর্শনটা, সেই ওপরের পোর্শনটা যেন মাটির লেভেলে থাকে, কন্দের ওপরের পোর্শনটা মাটির লেভেলে থাকে, বাকিটা মাটির তলায় যেন থাকে। ব্যাস এইটুকুই করলে চাষি ভাইরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন থেকে বাঁচবেন। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটা বিষয় শুনতে আসবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রোগ এবং পোকা, সেটা ব্যাকটেরিয়া এবং ছত্রাক ঘটিত দুটোই শুনবো, কিন্তু তার আগে আপনার কাছে একটু যাবো। সেটা হচ্ছে যে এই চাষে যেটা সকলেই জানতে চান কৃষক বন্ধুরা, সেটা হচ্ছে এই রজনীগন্ধা চাষ করলে তারা আখেরে বৎসরান্তে কতটা ঠিক লাভ করবে। এবং এই চাষটা আপনি বললেন একবার লাগালে প্রায় 3 বছর ধরে সেটা আমরা ফসলটা তুলতে পারবো বা ফুল তুলতে পারবো। যদি একটু বলেন লাভের অঙ্কটা কীরকম হবে? মোটামুটিভাবে যেটা দেখা গেছে যে 1 একর জমিতে যদি আমি রজনীগন্ধা চাষ করি তাহলে 2 লক্ষ টাকা খরচা হয়। আর যদি আমি ফলন ধরি, আমি কাঠফ্লাওয়ারটা ছেড়েই দিলাম, যদি ঝুড়ো ফুল হিসাবে ফলন ধরি মোটামুটি 16,000 কেজি ঝুড়ো ফুল উৎপন্ন হয়। আমি যদি 30 টাকা করে কেজি দরে বিক্রি করি তাহলে 2,80,000 টাকাতে, মানে সব কিছু মিলে, মানে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে তোলার খরচ সব মিলে মোটামুটি ওর লাভ হয় গিয়ে বিক্রি করতে পারে 2,80,000 টাকায়। তাহলে আমাদের লাভ থাকছে হচ্ছে 80,000 টাকা প্রথম বছরে। এবং দ্বিতীয় বছরে যেটা লাভটা আরও বেড়ে যায়, যদি আমরা মানে আগাছা নাশ করতে গেলেই কিন্তু মোটামুটি 40% আমাদের খরচা হয়ে যায়। তো 40% যদি আগাছা নাশ খরচা হয়ে যায় তার মানে মোটামুটি 30,000 টাকা আমার খরচা হয়। তাহলে সেই 30,000 টাকা দিয়েই কিন্তু ওরা প্রথম বছরে পলিথিন মালচিং করে দিতে পারে। তো প্রথমে যদি একবার আমরা পলিথিন মালচিং করে নেই তাহলে কি হবে, সেটা পরপর 2 বছর কাজ করবে, তাহলে ওই 30,000 টাকা করে আমার বেঁচে গেল। এবং প্রথম বছরে যে কী বলে কন্দর জন্য যে পয়সাটা লাগছে বা জমিতে চারা রোপণে কন্দ রোপণের জন্য যে পয়সাটা লাগছে মোটামুটি দেখা যায় ওটা 12 24,000 টাকা। তাহলে ওদিকে 30,000 টাকা, এখানে 24,000 টাকা। তাহলে ওই টাকাটা কিন্তু আমার এক্সট্রা লাভ পরের 2 বছরে হচ্ছে। তাহলে যদি ভাবি তাহলে 80,000 টাকা প্লাস ওই ওটার হচ্ছে 30,000 টাকা, তাহলে 1,20,000, আর তার সঙ্গে আরও আমি 30,000 টাকা বা 20,000 টাকাই যদি ধরি 1,40,000 টাকা। তো প্রথম বছর 80,000 টাকা আর পরের 2 বছরে 1,40,000 করে ওর লাভ হচ্ছে। আচ্ছা, তাহলে লাভের অঙ্কটা বেশ খানিকটা বড় আর কি। এর সঙ্গে আরেকটা আমি বলি, এর লাভের অঙ্ক আরও বাড়ানো যেতে পারে। যদি আমি যখন কাঠফ্লাওয়ার যখন তৈরি করব তখন সেই কাঠফ্লাওয়ারগুলোকে যদি বিভিন্ন ডাই, যে এডিবল ডাই যেগুলো আছে, মানে ভ্যালু এডিশনের কথা বলছেন, আমি ভ্যালু এডিশনের কথা শুনবো, কিন্তু তার আগে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, একটু শুনে নেব তিনি কি বলছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমার বাগানে আর কি রজনীগন্ধার গাছ আছে, ঠিক আছে। রজনীগন্ধার গাছে যে স্টিক হচ্ছে প্রচুর, কিন্তু স্টিক গুলো একটু যে হাওয়াতে হেরে পড়ে যাচ্ছে, আর অতটা পুষ্ট হচ্ছে না। আচ্ছা। আর ফুলগুলো খালি ছোট ছোট হচ্ছে। আচ্ছা, এর প্রতিকার কি আছে?
বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ টেলিফোন করবার জন্য, আমরা নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করছি। একটু হ্যালো? যদি হ্যাঁ, আমরা শুনতে পেয়েছি আপনার প্রশ্ন, আমরা উত্তর দিচ্ছি, আপনি শুনতে থাকুন। হ্যালো, আপনি আপনি বলুন। যে ফুলগুলো ছোট ছোট হচ্ছে বা যে স্টিকটা বেরোচ্ছে সেটা অতটা পুষ্ট শক্ত নয়, হচ্ছে না, হ্যাঁ, পুষ্ট হচ্ছে না, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে আপনি একটু শেকড়টা খুঁড়ে দেখবেন, একটা গাছের শেকড়টা খুলে দেখবেন সেখানে কোনো ছোট ছোট গুটি হয়েছে কিনা, শেকড়ে কোনো ছোট ছোট গুটি হয়েছে কিনা সেটা খুলে দেখবেন। এছাড়া দেখবেন মাটির লেভেলে বাদামি বাদামি দাগ হয়েছে কিনা গাছে, মাটির লেভেলে, কিন্তু উপরে নয়, মাটির লেভেলে 1 থেকে 1.5 ইঞ্চির মতো বাদামি গোল দাগ হয়েছে কিনা সেটা একটু দেখবেন। এছাড়া আপনারা করতে পারেন, যেহেতু পুষ্ট ডান্ডা স্পাইক হচ্ছে না, সেই জন্য আপনারা ক্যালসিয়াম গঠিত যেসব মাইক্রোনিউট অনুখাদ্যের মধ্যে ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়াম গঠিত অনুখাদ্য স্প্রে করবেন 15 দিন বাদে বাদে, একবার করে স্প্রে করুন, 2 বার। আর হচ্ছে বলে দিচ্ছি, খুব সহজে একটু করতে পারবেন বাড়িতে। যদি দেশি গরু থাকে তাহলে দেশি গরুর গোবর হচ্ছে 10 কেজি, দেশি গরুর মূত্র 10 লিটার, যে কোনো ডালের বেসন 2 কেজি, আর গুড় 2 কেজি, আর অব্যবহৃত জমির মাটি, যে জমিতে চাষবাস হয়নি এরকম যদি জমির মাটি 2 কেজি নিয়ে, এবং 200 লিটার জল, এটা হচ্ছে 1 একর জমির জন্যে। যদি ভালো করে মিক্স করার পর কন্দ লাগানোর 21 দিন পরে 21 দিন বাদে বাদে যদি এইগুলো দিয়ে যান, এটা বললাম 1 একরের জন্যে, তাহলে 200 লিটার জলে এগুলো সব মিক্স করে 7-8 দিন ভালো করে পচিয়ে ছেঁকে যদি 21 দিন বাদে বাদে কন্দ লাগানোর 21 দিন পর থেকে 21 দিন বাদে বাদে মাঠে দিয়ে যান, তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকবে না আশা করি, এবং এতে আপনারও বিশেষ কোনো খরচ হবে না। আচ্ছা, আপনি যে ভ্যালু এডিশনের কথা বলছেন, হ্যাঁ বলুন। একটু বলি যে আর যদি উনি যদি উঠিয়ে দেখে গাছটা যে ওর মধ্যে অর্বুদ সৃষ্টি হয়েছে বা দানা দানা হয়েছে, তাহলে কিন্তু ধরে নিতে হবে ওখানে নিমাটোডের একটা প্রবলেম আছে। এবং নিমাটোডের প্রবলেম কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদম আইডেন্টিফাইড, এখানে খুব ভীষণ প্রবলেম এটা। তো সেই জন্য কিন্তু ওনাকে প্রথম থেকেই প্রিপারেশন, যেভাবে আমরা সারের ডোজগুলো বললাম ওইভাবে করতে হবে, পলিথিন মালচিং দিয়ে করতে হবে। এবং যদি একান্তই হয়ে গিয়ে থাকে তখন কিন্তু আপনাকে ওই প্রতি গাছের গোড়ায় ফুরাডন দিতে হবে, ফুরাডন বা ওই যেগুলো দানাদার ওষুধগুলো দিতে হবে, দিয়ে কিন্তু ওটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। আচ্ছা, আপনাকে একটু সংক্ষেপে রোগ পোকার বিষয়টা একটু বলতে বলবো, এবং কি করে একজন কৃষক বন্ধু সংরক্ষণ করবেন বা বাজারে নিয়ে যাওয়ার বিশেষ কোনো পদ্ধতি রয়েছে কিনা যদি একটু সংক্ষেপে বলেন। যেহেতু রজনীগন্ধা খুব সেরকম সফট গাছ নয়, একটু হাড়ি গাছে আছে, সুতরাং খুব রোগ পোকা যে হয় এতে তা নয়। বিশেষ করে রোগের ক্ষেত্রে মধ্যে কিছু পাতায় দাগ হওয়া রোগ হয়, আর ওই স্টেম রট হয়, মানে কাণ্ডটা পচে যায়, এগুলো মেনলি হয় কিন্তু বেশি জলের জন্য। যদি কোথাও জল জমে যায়, বেশি জল নিকাশি ব্যবস্থা সেরকম না থাকে, তাহলে হয়। এইসব রোগের জন্য সাধারণত যে কোনো কার্বনডাইজিম এবং ম্যানকোজেবের মিক্সার স্প্রে করতে পারেন, চাষি ভাইরা খুব সহজেই লাভ পেতে পারেন। এছাড়া যদি জমি তৈরি করার সময় ট্রাইকোডার্মা মিশিয়ে জমিতে চাষ করেন, খুব ভালো হয়, তাতেও কাজ হয়ে যাবে। এছাড়া একটা ব্যাকটেরিয়ার রোগ হয় বাড, মানে ফুলের কুঁড়িটা মনে হয় শুকিয়ে গেছে, শুকিয়ে পোড়ার মতো হয়ে যায়, বাড ডট বলে। সেখানে কিন্তু যদি ওই রকম হয়, প্রথমে বাদামি রং হবে কুঁড়িটা আগার দিকটা, তারপর হচ্ছে শুকিয়ে কালো হয়ে যাবে। সেরকম যদি হয় এবং শুকনো হবে, হাত দিয়ে যদি টেপে দেখেন তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ওপরের দিকটা, তাহলে ড্রাই রট বলছে এগুলোকে, বাড রট বলে। তাহলে যে কোনো অ্যান্টিবায়োটিক, স্টেপ্টোসাইক্লিন বা স্টেপ্টোমাইসিন 1 গ্রাম প্রতি 10 লিটার জলে গুলে আপনারা স্প্রে করে দিলে খুব সহজেই এর হাত থেকে মুক্তি পাবেন। আচ্ছা, আর পোকার মধ্যে যেগুলো হয় সাধারণত খুবই চষি পোকা হয়, মানে থ্রিপস হয়, অ্যাফিড হয়, এগুলো খুব সহজেই যেহেতু চুষে খায়, যে কোনো সিস্টেমিক ইনসেকটিসাইড, ইমিডাক্লোরোপিড, অ্যাসিফেড, এগুলো কিন্তু চাষি ভাইরা স্প্রে করলে উপকৃত করতে পারবে আর কি। আমাদের একদম শেষের দিকে আমরা আলোচনায় আজকে রয়েছি, একজন দর্শক বন্ধু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, একটু শুনবো তিনি কি বলছেন। নমস্কার, হচ্ছে খড়গ্রাম ব্লক মুর্শিদাবাদের মণিগ্রাম থেকে বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ আপনি টেলিভিশনের সাউন্ডটা মিউট করে টেলিফোনে শুনুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন আপনার প্রশ্ন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আপনি টেলিফোনেই শুনুন, টেলিফোনেই বলুন, টিভির সাউন্ডটা মিউট করে দিন আপনি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা একদম আলোচনার শেষে দাঁড়িয়ে রয়েছি। একবার ফসলটা লাগালে বা রজনীগন্ধা লাগালে কবার তার সুবিধা পাবে একজন কৃষক বন্ধু, একদম শেষে বা কোনো মেসেজ যদি। এই যে বললাম যে 3 বার করা যায়, একবার যদি লাগানো যায় তাহলে 3 বার কিন্তু ফসল, মানে পরপর 3 বছর ফসল তুলতে পারবে। আচ্ছা, আর যেটা একটা মেসেজ যেটা দিতে চাই যে যখন জাত নির্বাচনটা করব তখন কিন্তু আমি যে জাতগুলোর উল্লেখ করলাম বা আমাদের কলেজে জাতগুলো যাচ্ছে, এগুলো কিন্তু সবগুলোই নিমাটোড সহনশীল জাত। ওই জাত
জাতগুলোই ব্যবহার করবেন, পুরনো জাতগুলো ব্যবহার করবেন না। আর দয়া করে যে ব্লকের এডিএ অফিস আছে, এগ্রিকালচার অফিসে দয়া করে যান, সেখানে গিয়ে আলোচনা, প্রতি ফসলের চাষ করার আগে আলোচনা করুন, তাহলে নিশ্চয়ই আশা করি আপনারা চাষি ভাইরা উপকৃত হবেন। এবং আচ্ছা, একদম আপনারা শুনলেন দর্শক বন্ধুরা, আমরা অনেকগুলো উপদেশ এই স্টুডিওতে আজকে বিশেষজ্ঞদের থেকে পেলাম, এবং এর সঙ্গে সঙ্গে আজকের অনুষ্ঠান শেষ করব শুধু একটাই কথা, যে আলগা ঝুরো ফুল হিসেবে এবং কাঠফ্লাওয়ার হিসেবে রজনীগন্ধা চাষ করলে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে তার সুগন্ধ আমরা কিন্তু পাবো। আজকের মতো কৃষি দর্শন অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার। किसान